আজ বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ছিল। জাতীয় সমাবেশে আসার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা লঞ্চ, ট্রেন, বাস যুগে কিংবা কেউ কেউ আবার বিমান যুগেও এসেছেন এবং একটি বৃহৎ সমাবেশ তারা করতে সক্ষম হয়েছে। নির্দিষ্ট জায়গা সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে ঢাকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সড়কে তার অবস্থান নেয় এবং বলা যায় যে জামায়াত এই যে সমাবেশটি করেছে সেটা অনেক ক্ষেত্রে সফল হয়েছে। তো জামায়াত ইসলামী এই যে সমাবেশটি করলো, তারা এই সমাবেশ থেকে কি পেল এবং এই সমাবেশের পরবর্তী তাদের কার্যক্রম কি হবে বা কি হওয়া উচিত। তবে এখানে একটা বিষয় দুঃখজনক, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য দেওয়াকালে গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি শেষ পর্যন্ত বসে তার বক্তব্য সমাপ্ত করেন। এখানে যেটি সৌন্দর্য ঘটেছে রাজনৈতিকভাবে সেটি হচ্ছে অসুস্থ হওয়ার পর তিনি যখন হাসপাতালে গেলেন, তাকে দেখতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনিও গিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে দেখতে। তারপরে যেটা বলছিলাম যে রাজনৈতিকভাবে জামায়াত ইসলামী এই সমাবেশ থেকে কি পেল। জামাতের এই সমাবেশে বিএনপি দাওয়াত পায়নি। বিএনপি দাওয়াত না পাওয়ার কারণ হচ্ছে জামায়াত যা চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেটির সঙ্গে দ্বিমত রয়েছে বিএনপির। তাই তারা যারা এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন কেবলমাত্র তাদেরকে নিয়ে এই জাতীয় সমাবেশ তারা করেছে। তাদের 7টি ইস্যু ছিল, 7টি ইস্যু নিয়ে তারা এই জাতীয় সমাবেশ করেছে। তার মধ্যে অন্যতম ছিল লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের জন্য, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রবাসীদের ভোটাধিকার, তারপর হচ্ছে এই জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানের সময় আহত নিহতদের পরিবারের পুনর্বাসন সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা সমাবেশ করেছে। বাকিগুলো সবকিছুর সঙ্গে কিন্তু বিএনপি একমত, কিন্তু ওই পিআর পদ্ধতিতে দ্বিমত রয়েছে বলে এখানে বিএনপিকে ছাড়াই তারা সমাবেশটি করেছে। এখন এই সমাবেশ করার ক্ষেত্রে জামায়াত বিগত কয়েকদিন থেকে প্রচারণা চালিয়ে তারা একটি সফল সমাবেশ করতে পেরেছে। এই সমাবেশের যে আমরা লোকবল দেখলাম বা মানুষ দেখলাম, লোকারণ্য হয়ে গিয়েছিল। বিভিন্ন মিডিয়া বলছে যে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়াও শহরের বিভিন্ন রাস্তাঘাট ব্লক হয়ে গেছে মানুষের কারণে, মানুষ এত পরিমাণ এসেছে। এখন বাংলাদেশের রাজনীতিতে যখন মানুষ বাড়বে একটা রাজনৈতিক দলের, সেই মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে তাদের রাজনৈতিক পরিধিটাও বৃদ্ধি পায়। এখন জামায়াতের আগামীর যেসব বিষয়ের সম্মুখীন হতে হবে তার মধ্যে একটি হচ্ছে বিএনপি হবে তাদের মূল প্রতিদ্বন্দ্বী। বিএনপির সঙ্গে তারা কিভাবে ডিল করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকবে নাকি প্রতিহিংসায় গিয়ে রূপ নেবে, সেটাও একটা ভাবনার বিষয় রয়েছে। এছাড়া রাজনৈতিক দল যখন বড় হয় তাদেরকে অহংকারী হলে চলবে না, বরঞ্চ উদার মনে হতে হবে, সকল দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে এবং শুধু দেশের মধ্যে সম্পর্ক রাখলে চলবে না। এখন জামাতের উচিত হবে বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখা। বিশ্বের প্রত্যেকটা দলের নির্দিষ্ট কিছু দেশ আছে যেগুলোর সঙ্গে দলটির ভালো সম্পর্ক থাকে। জামায়াতের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করতে হবে। জামায়াতকেও কিছু কিছু দেশের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক বজায় রাখা, তবে কারো প্রতি অতিরিক্ত যুগলে চলবে না, সবার সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক রাখা। পাশাপাশি এই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, সেখানে জনগণের আকাঙ্ক্ষা সেটি পূরণের ক্ষেত্রে জামাত কি পদক্ষেপ গ্রহণ করবে সেগুলো জাতির সামনে এখন উত্থাপনের সময় এসেছে। বিএনপি তারা উত্থাপন করবে, 31 দফা নির্ধারণ করেছে। জামায়াত কতটা দফা নির্ধারণ করে এবং জাতির সামনে সেগুলো কিভাবে উত্থাপন করে সেগুলো এখন দেখার বিষয়। আর যখন জনগণ ভোটার বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে একটি দলের, তখন প্রতিযোগিতা আরো বেড়ে যায়। অন্যান্য দলগুলো তখন তাকে প্রতিযোগী হিসেবে গুনতে শুরু করে। তখন জামাতের সামনে আরো চ্যালেঞ্জ আসবে, এখানে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, কথার চ্যালেঞ্জ আসবে, নানানভাবে কৌশলগত চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে জামাতকে। আর আজকে ওই সমাবেশে আরো কয়েকটি দল অংশগ্রহণ করেছে যেগুলো তাদের ওই 7 দফার সঙ্গে একাত্মতা পোষণ করে, অর্থাৎ পিআর পদ্ধতি সহ অন্যান্য ইস্যুতে গণ অধিকার পরিষদ ছিল, ইসলামী আন্দোলন ছিল, খেলাফত মজলিস ছিল, ইসলামী তারপর খেলাফত ইসলাম বাংলাদেশ ছিল, এরকম কয়েকটি রাজনৈতিক দল ছিল, জাকপা ছিল, এনসিপি ছিল।
তারা সকলেই বক্তব্য রেখেছেন এবং তারা সকলেই বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন চান। এখন এই যে এত সংখ্যক লোক ঢাকায় এসে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন, আবার বিএনপি চাচ্ছে না, এখন অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কি হবে? তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন? এই যে হ্যাঁ, বিএনপি থেকে লোক তো কম থাকবে, লোক সংখ্যার দিক থেকে বিএনপির সমাবেশ থেকে জামায়াতের কিংবা অন্যান্য দলের লোক সংখ্যা কম থাকবে, কিন্তু এই যে বিপুল সংখ্যক লোক, তাদেরকে তো এড়িয়ে যাওয়া যাবে না। তাহলে কি করতে হবে? একটা সমঝোতা আসতে হবে। সমঝোতাটা অবশ্যই টেবিলে বসে করতে হবে। আন্দোলনের কাজ রাজনৈতিক দলগুলো তারা করবে, পাশাপাশি সরকারকেও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসে এটা একটা সুরাহা করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো উদ্যোগ গ্রহণ করতে পারে, বিএনপি উদ্যোগ গ্রহণ করতে পারে, বিএনপি বসতে পারে সবার সঙ্গে, একটা সমঝোতাতে আসতেই হবে। কারণ যদি এই সমঝোতা না আসে, এভাবে সমাবেশের পর সমাবেশ চলতে থাকে কিংবা মত দ্বিমত রাজপথে চলতে থাকে, তাহলে একটা পর্যায়ে গিয়ে সেটা রাজনৈতিক বিরোধের দিকে চলে যাবে। তখন এই যে রাজনৈতিক পরিবেশ কিংবা ভোটের প্রয়োগের বা নির্বাচনের পরিবেশ, সেটা বিঘ্ন করতে পারে। তাই দ্রুত উচিত হবে অন্তর্বর্তী সরকারকে একটি উদ্যোগ গ্রহণ করা, পাশাপাশি রাজনৈতিক দলসমূহকেও উদ্যোগ গ্রহণ করতে হবে, বসে এটার সমাধান করা। আর জামায়াতের সমাবেশের কথা বলছিলাম, জামায়াতের এই আজকের সমাবেশ আসলে সুন্দর হয়েছে এবং তাদের সুশৃঙ্খল অবস্থান আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় তারা অবস্থান গ্রহণ করেছেন শহরের, কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের ঝামেলা আমরা দেখিনি। এরকমই হওয়া উচিত। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেটা বলছিলাম শুরুর দিকে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে ডক্টর শফিকুর রহমানকে দেখতে গিয়েছেন, এটা রাজনৈতিক সৌন্দর্য, এরকমটাই আমরা কামনা করি। এবং বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যাবে, গণতান্ত্রিক চর্চা করবে, একে অন্যের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং সম্মানের সাথে বাংলাদেশকেও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার তারা চেষ্টা চালিয়ে যাবে, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।